আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। অবিনাশ চাটুর্যে আজ গ্রামের মন্দিরে পুজো করে বাড়ি ফিরে সবেমাত্র তাঁর সাইকেলটা উঠোনের সামনে রেখেছিল। এমন সময় হঠাৎ তাঁর বাড়ির দরজার গা ঘেঁষে ওঠা প্রতিবেশীর কুল গাছটায় কিছু একটা নড়বার শব্দ পেয়ে সে পেছনে তাকাতেই দেখল গাছটার মধ্যে একটা পাখি বসেছিল। সেটাই উড়ে গেল সেখান থেকে। গাছটার দিকে তাকিয়ে বেশ বিরক্তির গলায় অবিনাশ চাটুর্যে বলল, এই গাছখানার কিছু একটা গতি করতেই হবে দেখছি। বহুবার বলেছি আমার বসতে যেন কুল গাছে ছায়াও না পড়ে। মদন এবার শ্বশুর বাড়ি থেকে ফিরলেই যা বলার একেবারে মুখের ওপর বলে দেব। যত সব আমার সদর দরজার সামনে কুল গাছে ছায়া পড়বে রোজ রোজ। ওর মতন সাধারণ মানুষ নাকি? আমার বাড়িতে দেবতা বসত করে, আমি ব্রাহ্মণ। অবিনাশ চাটুর্যে তাঁর বাড়িতে একাই থাকেন। যৌবন বয়সে সন্ন্যাস নেওয়ার পরিকল্পনা, আর পরবর্তীতে সেই সিদ্ধান্ত পরিবর্তনের পরেও তিনি বিয়ে করেননি। তার বাবা মা আর কেউই ইহলোকে জীবিত নেই। শুধু তার একমাত্র আপন বলতে যদিও এক পিসি ছিল, কিন্তু সেও কয়েক বছর আগে অদ্ভুতভাবে মারা যায়। ঘরের ভেতরে সে ঢুকতেই যাচ্ছিল, ঠিক এমন সময় তার ঘরের সামনের বাল্বটা কেমন ধপধপ করে জ্বলতে নিভতে লাগলো। অবিনাশ চাটুর্যে একবার অদ্ভুত চাহনিতে সেদিকে তাকিয়ে দরজা খুলে অন্ধকার ঘরের ভেতর ঢুকতেই তাঁর নাকের মধ্যে একটা কেমন বিশ্রী গা গোলানো একটা গন্ধ আসতেই সে শুঁকতে শুঁকতে বলল, এই বিশ্রী গন্ধটা কিসে, কোথা থেকেই বা আসছে? আলোটা জ্বালিয়ে একবার দেখি তো। ঘরের ভেতরের আলোটা জ্বালিয়ে বিছানার দিকে তাকাতেই যেন অবিনাশ চাটুর্যের গায়ের ওপর দিয়ে একটা শীতল হিমের স্রোত বয়ে গেল। বিছানার মধ্যে টান টান হয়ে শুয়ে রয়েছে একটা পোড়া মানুষের শরীর। তার মুখের অংশটা পুরোটাই পোড়া, আর সেখান থেকেই যেন সদ্য নেভানো আগুনের অবশিষ্ট ধোঁয়া নির্গত হচ্ছে। আর সেই ধোঁয়ায় গোটা ঘর কেমন ধোঁয়াশা হয়ে উঠেছে নিমেষেই। অবিনাশ চাটুর্যে কাঁপতে কাঁপতে ঘরের দেওয়ালে সেটে গিয়ে আরও একবার সাহস করে সেই দেহটার দিকে তাকাতে সেই দেহটার গায়ে জড়ানো ছেঁড়া শাড়িটা দেখে তিনি তোতলাতে তোতলাতে বললেন, মাধবী। সেই দেহটা যেন তার মুখে সেই ডাকটা শুনে বিছানার মধ্যে আধাভাবে উঠে ঘরের ওপরে কাঠের তক্তার সাথে ঝোলানো তার শুদ্ধ ঘরের বাল্বটাকে নিজের পোড়া হাতটা দিয়ে মুখের সামনে ধরে ফ্যাস ফ্যাসে কণ্ঠে বলল, ঠাকুরমশাই, তাহলে আপনি চিনতে পেরেছেন আমাকে? কিন্তু তুই তো সেদিন ওই ন্যাড়া পোড়ার আগুনে পুড়ে ছাই হয়ে গেছিলি। তাহলে তুই এখনো বেঁচে আছিস ডাইনি? দাঁড়া দাঁড়া, এক্ষুনি গ্রামের সকলকে ডেকে আনছি, তারপর। অবিনাশ চাটুর্যের কথা শুনে একবার জোরে হেসে ওঠে মাধবী। তারপর সেই হাতে ধরে থাকা বাল্ব শুদ্ধ তারটাকে আবার উপরের কাঠের মধ্যে ঝুলিয়ে উল্টো পায়ে বিছানা ঘেঁষতে ঘেঁষতে তার দিকে এগিয়ে এসে বলল, ধুর, কি যে বলেন ঠাকুরমশাই, আপনে পড়লে আবার কেউ ফিরে আসে নাকি? তাহলে এখনো কিছুই বুঝতে পারছেন না ঠাকুরমশাই আপনি? অবিনাশ চাটুর্যের কপাল বেয়ে যেন বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে। তিনি তার কাঁপতে থাকা একটা হাত বুকের পৈতেটার মধ্যে দিয়ে একটা বিড়বিড় করে মন্ত্র পড়তেই যাচ্ছিল। ঠিক এমন সময় মাধবী তার একটা পোড়াটে হাত দিয়ে টেনে ছিঁড়ে দিল তার পৈতেটা। অবিনাশ চাটুর্যের গলার আওয়াজটা যেন
ক্ষীণ হয়ে আসছিল, তবু সে একবার বলল, আমি ব্রাহ্মণ, তুই আমার কিচ্ছু করতে পারবি না মাধবী। আমি মন্ত্র পড়লে তুই এক্ষুনি জ্বলে পুড়ে দৌড় মারবি, দেখবি। অবিনাশ চ্যাটার্জি খানিকটা সাহস সঞ্চয় করে তার চোখ বুজে একটা মন্ত্র বিড়বিড় করে পড়তেই যাচ্ছিল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না, যেন কোনো কিছু একটা তার গলা চেপে ধরে আছে শক্ত করে। সে চোখ খুলে তাকাতেই দেখল মাধবী তার সামনে দাঁড়িয়ে তার গলাটা চেপে ধরেছে। খানিকটা শূন্যে তুলে মাধবী এবার বলল, কি খুব যন্ত্রণা হচ্ছে নাকি ঠাকুর মশাই? একটু আর একটু। এই বলে অবিনাশ চ্যাটার্জিকে বাইরের উঠোনে ছুঁড়ে ফেলে দিল মাধবী। ঘরের এক পাশের একটা কোণে বোতলে কেরোসিন রাখা ছিল। সেই বোতলটাকে মাধবী এক হাতে ধরে কেরোসিন রাখা বোতলটার মুটকি খুলে বোতলটা ছুঁড়ে মারল তার দিকে। অবিনাশ চ্যাটার্জি দৌড়বার চেষ্টা করল, কিন্তু পারল না। কোনো এক অদৃশ্য শক্তি যেন তার পা দুটোকে অকেজো করে দিয়েছে। শুধু সে বারবার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে চলেছে অনবরত। উঠোনের মধ্যে জ্বলতে থাকা তুলসী মঞ্চের সন্ধেবেলার প্রদীপটাকে আগে জ্বালিয়েই মন্দিরে গেছিল অবিনাশ চ্যাটার্জি। সেই প্রদীপটা এখনো আধো আধো জ্বলছে। মাধবী ধীর পায়ে এবারে সেটা তুলে নিয়ে প্রচণ্ড জোরে উলু দিতে দিতে ছুঁড়ে মারল সেটা অবিনাশ চ্যাটার্জির উপর। মুহূর্তের মধ্যে আগুনে দাউ দাউ করে জ্বলে উঠল তার গোটা শরীরটা। প্রচণ্ড যন্ত্রণায় উঠোনের চারিদিকে ছটফট করতে লাগলো সে, কিন্তু তার সেই চিৎকার শুনে মাধবী উলুধ্বনি থামিয়ে হেসে বলল, দেখ শয়তান, পড়তে কেমন লাগে বুঝতে পারছিস? আমাকে ডাইনি বানিয়ে যখন আগুনে পুড়ে মেরিয়েছিল তোরা, আমারও সেদিন খুব যন্ত্রণা হয়েছিল। মনে পড়ে ঠাকুর মশাই সেই দিনটার কথা? আমিও কতবার জল চেয়েছিলাম আপনাদের কাছে, কিন্তু কেউ দেয়নি। আমি নাকি ডাইনি? আমার পেটে পরপুরুষের বাচ্চা এসেছে, আমি আমার স্বামীকে খেয়েছি। ছি ঠাকুর মশাই, দক্ষিণার বদলে আমাকে প্রাণী মারার বুদ্ধিটা তো আপনারই ছিল। অবিনাশ চ্যাটার্জি ছটফট করতে করতে বারবার চেঁচিয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করছিল, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হচ্ছিল। সে শেষ একবার তার শরীরের সঞ্চিত সমস্ত শক্তিটুকু দিয়ে মাধবীর দিকে তাকিয়ে তার হাত দুটোকে জড়ো করে কিছু বলার চেষ্টা করল, কিন্তু পারল না। ধীরে ধীরে মাটির মধ্যে আবার পড়ে গেল। সেই দৃশ্য দেখে মাধবী বেশ হেসে ওঠে। তার পোড়াটে হাতে দুটোতে তালি বাজাতে বাজাতে অবিনাশ চ্যাটার্জির পোড়া শরীরটাকে ঘিরে নাচতে নাচতে ছড়া কাটতে শুরু করল। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। কয়েকবার ছড়া কাটতে কাটতে গোল গোল করে অবিনাশ চ্যাটার্জি মৃত পোড়া শরীরটাকে প্রদক্ষিণ করে বলো হরি বল। মাধবী মিলিয়ে গেল। সাবস্ক্রাইব করুন আমাদের অ্যানিমেশন চ্যানেল টুন বাংলাকে। চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া রইল। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। প্রায় প্রতিটি বাঙালি শুনেছে এই ছড়া। বুড়ির ঘর আমরা সবাই পুড়িয়েছি, কিন্তু আজ শুধু বুড়ির ঘর পুড়বে না, পুড়বে আরো অনেক কিছু।
শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন, লেখক দেবোত্তমদের কলমে ন্যাড়া পোড়ার রাতে। প্রায় 7 সকালে যখন রমলা উঠোনে ঝাঁট দিচ্ছিল, ঠিক তখন প্রাতরাশ থেকে হন্তদন্ত হয়ে ছুটে তাঁর স্বামী তাকে বলল, খবরটা শুনে এলাম। কি কি সাংঘাতিক ঘটনা জানো রমলা? খবর? কি খবর? আর তুমি এরকম ভাবাচ্ছ কেন? কি হয়েছে? ঠাকুরমশাই, ঠাকুরমশাই, হ্যাঁ ঠাকুরমশাই, কি? ঠাকুরমশাই আর নেই রমলা। খবরটা পেয়েই হাঁটাহাঁটি ছেড়ে সামনের মাঠ থেকে তোমাকে জানাবার জন্য ছুটে এলাম। তাই গ্রামের কয়েকজনের মুখে শুনলাম গতকাল রাতে নাকি ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে চিৎকার শুনে কয়েকজন তার বাড়িতে গিয়ে দেখে উঠোনের মধ্যে একটা কালো ধোঁয়া উঠছে, বাইরে আলো জ্বলছিল। তাতেই পোশাক দেখে ওটা যে ঠাকুরমশাই সেটা বুঝতে পেরেছে। মুখ চোখ কিছুই বোঝা যাচ্ছে না, একেবারে একেবারে পুড়ে ছাই হয়ে গেছে সব। কিন্তু কিন্তু ওনাকে আবার এত নৃশংসভাবে মারতে পারে কে? উনি তো ভালো মানুষ ছিল। তার স্বামী থামতেই হাত থেকে ঝাঁটাটা ফেলে দিয়ে বলল, তুমি এখনো বুঝছো না? হ্যাঁ, বুঝতে পারছো না এই কাজ কার? মানে কিছু না। আর কোনো কথা না বলে ঘরের ভিতরে দৌড়ে চলে গেল রমলা। এদিকে বেলা বাড়তে বাড়তে ঠাকুরমশাইকেও গ্রামের শ্মশানে নিয়ে যাওয়া হলো, তাঁর সেই অবশিষ্ট পোড়া দেহটা সৎকারের জন্য। তবে ঠিক কিভাবে ঠাকুরমশাইয়ের গায়ে এমন আগুন লাগলো তা কিছুতেই বুঝতে পারল না কেউ। তবে সেদিন রাত থেকে নিশীথপুরের গ্রামের আনাচে কানাচে একটা মেয়েলি কণ্ঠস্বরের হাসি আর প্রচণ্ড জোরে জোরে ছড়া কাটার আওয়াজ শুনতে পেল। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের সেই কণ্ঠস্বরের উৎস খুঁজতে পূর্ণিমাতে চাঁদ। সেদিন রাতে হ্যারিকেন হাতে ঘর থেকে কিছুজন বের হলেও পরের দিন গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে তাদের আধ পোড়া দেহ উদ্ধার হয়। দিনের পর দিন নিশীথপুর যেন দিনের আলো নিভলে পরিত্যক্ত গ্রামে পরিণত হয়। নিশীথপুর গ্রামের সকলে রাতের বেলা যেন রোজ ঘরের মধ্যে ভয়ে সিঁটিয়ে থাকে সেই কণ্ঠস্বরীর আতঙ্কে। তবে গ্রামবাসীদের মধ্যে কারোর কারোর ভীষণ চেনা লাগে সেই নারীর কণ্ঠস্বর। আজ দিনে বেশ গরম পড়লেও বিকেল থেকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছিল। হঠাৎ কি যে হলো, রোদ ঝলমল আকাশে কোথা থেকে কালো মেঘ জমল। শুধু আকাশ নয়, চারিদিকটাও যেন অন্ধকারে ছেয়ে গেল। লম্বা লম্বা সুপারি গাছগুলোর হাওয়ার বেগে শুধু দুলতে দুলতে এপাশ ওপাশ করছে। প্রদীপটা জ্বালিয়ে নিয়ে তুলসী তলায় সেটা রাখতেই যাচ্ছিল রমলা। তাঁর স্বামী এখনো ঘরে শুয়ে ঘুমোচ্ছিল। আজ বাইরে কিছুতেই প্রদীপটা জ্বালানো যাচ্ছিল না, তাই জন্য সে ঘরের ভেতর থেকে সেটা জ্বালিয়ে এনেছে। কিন্তু হাওয়ার দাপটে বারবার নিভে যাওয়ায় সে গলা খেঁকিয়ে চারিদিকে তাকিয়ে বেশ বিরক্তির গলায় বলল, এই অসময়ে আবার যে কোন দুর্যোগ লাগলো কে জানে। এমন হাওয়া বইছে, প্রদীপখানা কিছুতেই জ্বালিয়ে রাখা যাচ্ছে না। ওহ, বৃষ্টি নামবে বোধহয়। আর ওনারও এই দুর্যোগে এখনো ঘুম ভাঙল না। সত্যি সব আমার কপাল। কথাটা বলতে বলতে রমলা দেখল হাওয়াটা খানিকটা কমে এসেছে। সে এই সুযোগে উঠোনে নেমে প্রদীপটা রাখতেই হঠাৎ রান্নাঘরের খুঁটিতে বাঁধা ছাগলগুলো চিৎকার শুরু করল। ওদিকে তাকাতেই রমলা দেখল ছাগলগুলোর মধ্যে একটা ছাগলের দড়ি খুলে গেছে। তাকে বাঁধার জন্য সে প্রদীপটাকে আবার বারান্দায় জ্বালিয়ে রেখেই চলে গেল। ছাগলটাকে খুঁটিতে ভালো করে বাঁধবার পর যখন সে প্রদীপটাকে নিতে এলো, ঠিক এমন সময় সে চমকে দাঁড়ালো
বারান্দার দিকে তাকিয়ে। প্রথমে সে ভেবেছিল হাওয়ায় হয়তো প্রদীপটা এবারেও নিভে গেছে, কিন্তু বারান্দার কাছে যেতেই সে দেখল প্রদীপটা বারান্দাতে তার সেই রেখে যাওয়া জায়গাটাতে নেই। সে খানিকটা অবাক হয়ে গেল। এ কি, প্রদীপটা কোথায় গেল? এখানেই তো রাখলাম। ছাগলটাকে বাঁধবার আগে তো আমি এখানেই রেখে গেছিলাম, তাহলে কোথায় গেল প্রদীপটা? এমন সময় হঠাৎ তুলসীতলার সামনের দিক থেকে একটা আবছা হলদে আলো দেখে কৌতূহলী হয়ে সেদিকে এগিয়ে গেল রমলা। হাওয়ার গতিবেগ অনেকটাই কমে এসেছে এতক্ষণে। তুলসীতলার সামনের দিকে তাকাতেই রমলা দেখল প্রদীপটা সেখানে জ্বলছে। এ কি, প্রদীপটা এখানে? আমি তো এটাকে বারান্দায় জ্বালিয়ে রেখে এসেছিলাম। হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে। তাহলে এইখানে কি করে এলো? রমলা কিছুই বুঝতে পারল না। এদিকে আবার জোরালো হাওয়া বইতে শুরু করেছে। তবে শুধু হাওয়া নয়, সাথে মুষলধারে বৃষ্টি। রমলা উঠোন থেকে ঘরে চলেই যাচ্ছিল। এমন সময় বারান্দায় উঠতে গিয়ে একবার আর চোখে পেছনে দরজার দিকে তাকাতেই দেখল দরজার বাইরে কেউ একটা দাঁড়িয়ে আছে। তার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না, শুধু অন্ধকারে এটুকু বোঝা যাচ্ছে যে সে একটু একটু করে এগিয়ে আসছে বাড়ির ভেতরের দিকে। কে? কোনো উত্তর এলো না। বৃষ্টির মধ্যে সে উঠোনে পেরিয়ে বারান্দার সামনে দাঁড়াতেই আকাশ কাঁপিয়ে একটা বাজ পড়বার শব্দ হল। সেই বাজ পড়ার আলোর ঝলকানির মধ্যে রমলা তার সামনে যে এসে উপস্থিত হয়েছে তাকে দেখে প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল। সেই বিভৎস পোড়া মুখটা কোন মেয়ের সে বিদ্যুতের ঝলকানিতে আবছাভাবে দেখেও চিনতে পেরেছে। রমলা কিছু একটা বলতেই যাচ্ছিল, তার আগেই সেই পোড়াটে অস্পষ্ট চেহারার মেয়েটা তাকে বলল, মা, আপনি ভয় পেয়েছেন নাকি আমাকে দেখে? আমাকে দেখে ভয় পাবেন না, আমি আপনার ছেলের বউ মাধবী। কোনো উত্তর দিল না রমলা। সে শুধু ঘরের মধ্যে বিছানায় শুয়ে থাকা তার স্বামীর দিকে তাকিয়ে কিছু একটা বলতেই যাচ্ছিল। কি হলো? কিছু বলছেন না কেন মা? চুপ করে আছেন কেন? ভয় পেয়েছেন নাকি মা? রমলা ঘাড় নেড়ে হ্যাঁ জানালো শুধু। হ্যাঁ। মেয়েটা বারান্দায় উঠে এক পাশে বাঁশের খুঁটির সামনে বসে বলল, আমার এ অবস্থা কে করেছে মা? আপনি তো। মা? মানে? কেন মা? আপনি তো সেদিন ন্যাড়া পড়ার রাতে বাচ্চাটার হাতে কোল দিয়ে শিখিয়ে দিয়েছিলেন আমাকে খাওয়াতে, যাতে আমি যে গর্ভবতী তা আপনি প্রমাণ করতে পারেন, আর সাথে এও যে আমি আড়ালে লুকিয়ে কুল খাচ্ছি বাচ্চার বিষয়টা আপনার কাছে গোপন রেখে। আর তার আগে ওই গ্রামের ঠাকুর মশাই অবিনাশ চাটুর্যিকে আমাকে কিভাবে চিরতরে মেরে ফেলা যায় তা দিয়ে আপনারা পরিকল্পনা করেছিলেন। আপনি ঠাকুর মশাই আপনার কাছে 1000 খানিক টাকা দক্ষিণা হিসাবে চাইলেও আপনি দিয়েও দিলেন সেদিন। তার পরিবর্তে আপনি আমাকে গর্ভবতী সাজিয়ে দিলেন, যাতে আমার চরিত্র নিয়ে সকলে প্রশ্ন তোলে। আর ওই শয়তান অবিনাশ চাটুর্যি আমাকে ডাইনি সাজিয়ে দিল। তারপর হাত পা বেঁধে ওই ন্যাড়া পোড়ার ঘরে আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে আগুন ধরিয়ে দিলেন। আপনি এটা কি করে করতে পারলেন মা? আমি না আপনার ছেলের বউ? শেষমেশ আমাকে প্রাণী মেরে ফেলার জন্যে আপনি কি ষড়যন্ত্র করলেন? ওই স্কুলের মাস্টার মশাইও যে আমাকে পড়াশোনা শেখাতে চেয়েছিল, তার জন্যে আপনি আমাকে সারা জীবনের মতো সরিয়ে দিতে চাইলেন মা পৃথিবী থেকে। কে বলেছে এসব কথা? এসব মিথ্যে, এসব মিথ্যে। তুই মরেছিস তোর পাপ কাজের জন্য। তুই সত্যিই ডাইনি, তাই মরেও তুই শান্তি পাসনি। এই বলে
কোনো রকমে ঘরের ভেতরে ঢুকতেই যাচ্ছিল রমলা, কিন্তু তার পেছন থেকে মাধবী হ্যাঁচকা টানে রমলার একটা পা ভেঙে দিয়ে তাকে উঠোনের মধ্যে ফেলে দিল। রমলা প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার পায়ের অংশটা ধরে সে ছটফট করছে। রমলার চিৎকার শুনে ঘুম ভেঙে তার স্বামী বেরিয়ে আসতেই দেখল একটা ছায়ার মতন কিছু তার পা ধরে টানতে টানতে কোথায় নিয়ে চলেছে। রমলা তাকে দেখতে পেয়ে মাটির মধ্যে দিয়ে হাত দুটোকে বারবার শক্ত করে ধরবার চেষ্টা করছে আর চিৎকার করে বলছে, বাঁচাও গো, আমাকে বাঁচাও, ওই ডাইনি আমাকে নিয়ে যাচ্ছে গো, বাঁচাও, আমার বাঁচাও, কেউ আছো? কিন্তু জোরালো বৃষ্টি আর কান ফাটানো বাজ পড়ার শব্দে যেন কেউই তার চিৎকার শুনতে পাচ্ছে না। রমলার একটা পা টেনে ধরে মাধবীর অবয়ব তাকে টানতে টানতে নিয়ে গেল তাদের বাড়ির পেছনে সেই মাঠটার সামনে, যেখানে 2 সপ্তাহ আগে ন্যাড়া পোড়ার দিন তাকে জীবন্ত জ্বালিয়ে মেরে ফেলা হয়েছিল ডাইনি অপবাদে। সেই জায়গাটা মাঠের মধ্যে এখনো একভাবে কালচে হয়েছিল। সেখানে সেদিনের পর আর কখনো ঘাস জন্মায়নি, তবে প্রবল বৃষ্টির বড় বড় ফোঁটায় এখন সেই কালচে জায়গাটা ধুয়ে যেতে শুরু করেছে। রমলাকে সেই জায়গাটায় ছুঁড়ে ফেলে দিল মাধবী। রমলা একবার আধাভাবে উঠে বসার চেষ্টা করে মাধবীকে বলল, বোমা, বোমা, আমাকে ক্ষমা করে দাও, আমি আমি অন্যায় করেছি তোমার সাথে, আমাকে ক্ষমা করে দাও বৌমা। ক্ষমা করব? কেন করব মা? আপনাকে ক্ষমা করলে যে না জানি কত নিরীহ আমার মতো মেয়ে মানুষকে আপনারা রোজ আগুনে ডাইনির মিথ্যা অপবাদ দিয়ে অমর ন্যাড়া পড়ার রাতে জীবন্ত জ্বালিয়ে মারবেন। আমি তা কি করে সহ্য করি? তাই আপনার বরং মরে যাওয়াই ভালো। মাধবী কথাটা বলা থামতে তার ঠোঁটের কোণে একটা চওড়া হাসির রেখা ফুটে উঠল। তারপর মুহূর্তের মধ্যে আরও একটা বাজ পড়ার আলোর ঝলকানিতে আর জোরালো হাওয়ার ধাক্কায় মাধবী এগিয়ে গিয়ে রমলার চুলের মুঠে শক্ত করে ধরে সামনের প্রকাণ্ড একটা বড় গাছের সাথে তার মাথাটাকে জোরে জোরে মারতে লাগল। গাছটার সাথে ধাক্কা খেতে খেতে রমলার মাথাটা 2 ভাগ হয়ে আলাদা হয়ে গেল মুহূর্তের মধ্যে। আর সেই দৃশ্য দেখে মাধবী জোরে জোরে হাসতে হাসতে চিৎকার করে আবার সেই ছড়াটা বলতে শুরু করল, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। ইতিমধ্যে কালো ছাতা মাথায় নিয়ে রমলাকে খুঁজতে এসে সেই ভয়াবহ দৃশ্য লুকিয়ে দেখছিল রমলার স্বামী। কিন্তু সেই দৃশ্য দেখে মুহূর্তের মধ্যে তার হৃৎস্পন্দন থমকে গেল। বুকের মধ্যে একটা জোরালো ব্যথা অনুভব করে সেও মাঠের মধ্যেই লুটিয়ে পড়ল। বৃষ্টি আরো জোরালো হয়ে উঠেছে। মুহূর্তেই মাঠটা কেমন যেন জলে ঠিক ঠিক করে উঠল, আর সেই জলের ওপর দিয়ে কেমন ঘূর্ণির মতো পাক খেতে খেতে একবার হিংস্র দৃষ্টিতে সামনে তাকিয়ে বলল, এবার আপনার পালা, আমি আসছি আপনার কাছে এবার। এই বলে সে জলের ঘূর্ণির মতো কেমন যেন ধীরে ধীরে আবছা হয়ে মিশে গেল। মানুষগুলোর একভাবে মৃত্যুর পর গ্রামে একটা শোরগোল পড়ে যায়। যে এসেছে তার উদ্দেশ্য কি? সে বেছে বেছে এদেরকেই মারছে কেন? দেখতে দেখতে এবারে শীতটাও কেটে গেল। এখন ফাল্গুন মাস। কুয়াশার ঘেরাটোপো ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। খালি পায়ে শিমুল গাছটাকে পাশ কাটিয়ে স্কুলের গেটটার ভেতরের সামনে দিয়ে ঢুকতেই যাচ্ছিল মাধবী। ঠিক এমন সময়
স্কুলের দারোয়ান তাকে বলল, এই স্কুলের ভেতর যাচ্ছেন কেন? কি কি দরকার? মাস্টার মশাই ডেকেছিল তো। কোন মাস্টার? মাধবী নামটা মনে করবার এক দুবার চেষ্টা করল, কিন্তু তার পুরোপুরি নামটা মনে না আসায় সে আবার বলল, নামটা তো মনে পড়ছে না এখন। কয়েকদিন আগে আমাদের গ্রামের খেলার মাঠে ফুটবল খেলা দেখতে এসেছিল। আমি জল নিয়ে বাড়ি ফিরছিলাম, তখনই ডেকে বলেছিল এই স্কুলে এসে দেখা করতে। মাধবীর পুরো কথাটা শেষ করবার আগেই দারোয়ান একটা বিশ্রী কণ্ঠে বলে উঠল, পাগলি কোথাকার, যা এখান থেকে। ভালোই বুঝতে পারছি নির্ঘাত তোর কোনো মতলব আছে, তাই ভেতরে যেতে চাইছিস। চলে যা এখান থেকে, স্কুলে তোকে আমি ঢুকতে দেব না। স্কুলের সামনে থেকে চলেই যাচ্ছিল, ঠিক এমন সময় স্কুলের ভেতর থেকে আশিস মাস্টার মশাইয়ের গলার আওয়াজটা শুনতেই একবার ঘুরে তাকালো মাধবী। দারোয়ানও তাঁর কথায় গেট খুলে তাকে ভেতরে যেতে দিল। একটা বিরক্তি নিয়ে মাধবীকে আড়াআড়ি চোখে দেখে মাধবী চোখ নামিয়েছিল এতক্ষণ। এবারে সে মুখ তুলে বলল, আপনি আমাকে স্কুলে আসতে বলেছিলেন, তাই এসেছি। সে তো তোমাকে 1 সপ্তাহ আগে বলেছি, তাহলে এত দেরি করে কেন এলে? আসলে বাড়িতে সংসারের কাজ থাকে, আর পোষা ছাগল ওগুলোকে নিয়েই কোনো রকমে কেটে যায় পুরো সময়টা। আজ খেয়াল হলো, তাই এলো। আর একটা অচেনা লোককে পুরোপুরি বিশ্বাস হয়নি, তাই তো? আশিসের কথা শুনে আমতা আমতা করে মাধবী বলে, তা বলুন, কি বলবেন মাস্টার মশাই? হ্যাঁ, তোমার নামটা কি এখনো তো জিজ্ঞেসই করা হয়নি তোমাকে। আর তোমার বয়সই বা কত? এই প্রশ্নটা শুনে খানিকটা অবাক হলো মাধবী। সেই শেষবার বিয়ের সময়তেই বাড়িতে আসা অতিথিরাই তার বয়স কত তা জিজ্ঞেস করছিল। তারপরে এতদিন পর কেউ তাকে তার বয়স কত জানতে চেয়েছে। 16। বেশ খানিকক্ষণ আশিস মাধবীর দিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে বলল, আমি ঠিকই ধরেছিলাম, তোমার বয়স 18ই হবে। কিন্তু এইটুকু বয়সে এমন গায়ের পোশাক কেন তোমার? কথাটা বলেই আশিস তার আঙুলের ইশারায় ওপরতলার একটা ক্লাসরুমে দৌড়ে যাওয়া মেয়ের দিকে তাকিয়ে বলল, তোমার তখন ওর মতো পোশাক পরার বয়স, তাই না? মাধবী কোনো উত্তর দেয় না, কেবল তার চোখ দুটোকে আবারও নামিয়ে নিয়ে বলল, আমি আসছি মাস্টার মশাই। আমি অনেকক্ষণ আগে তো এখানে এসেছি। আমার শাশুড়ি মা আমাকে খুঁজছেন। মাধবী চলেই যাচ্ছিল, তাকে আশিস পিছন থেকে ডেকে আবার বলল, সন্ধেবেলায় একবার ওই বটতলায় এসে পারলে। মাধবী কোনো রকম উত্তর না দিয়ে চলে যায়। স্কুলের রাস্তার পাশ দিয়ে সরু মেটে রাস্তা। সেখান থেকে আসার পর বাড়ির ভেতরে ঢুকতেই মাধবী দেখে তার শাশুড়ি রমলা রান্নাঘরের সামনের বারান্দার একটা খুঁটিতে ছাগলটাকে বাঁধছে। মাধবীকে দরজার সামনে দেখে সে গজগজ করে বলে উঠল, ওই দেখো, এখন আসার সময় হলো মহারানীর। পাড়া টলানো হলো। ছাগলগুলোকে মাঠ থেকে দুপুরে বাড়ি নিয়ে আসার কাজটা কার, তোমার নাকি আমার? দিন দিন অলসতায় ধরছে বুঝি? হ্যাঁ, আজ আসুক তিনি, তারপরে এই দিন দুপুরে পাড়া টলানি স্বভাব আমি ঘুচিয়ে ছাড়বো। হ্যাঁ, আমার ছেলেটাকে তো খেলি রাক্ষসী। হ্যাঁ, শান্তি হয়নি, খিদে মেটেনি। কথাটা বলে রান্নাঘরে চলে গেল মাধবীর শাশুড়ি। শাশুড়ির মুখের বলা শেষ কথাটা শুনে দরজার সঙ্গে সিটিয়ে গেল মাধবী। কিছুক্ষণ মুখে কাপড় চাপা দিয়ে নিজের চোখের কোণের মিথ্যে অপবাদের কষ্টের কয়েক ফোঁটা জল মাটিতে গড়িয়ে সে ঘরে এক ছুটে দৌড়ে দরজা আটকে দেয়। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। মাধবীর শ্বশুরমশাই হাট থেকে কিছুক্ষণ আগেই ফিরে কলপাড়ে মুখ ধুতে গেছেন। প্রতিদিনের মতো আজকেও ঠিক এমন সময় মাধবী শুনতে পেল তার শাশুড়ি চিৎকার করে বলছে, এই অপয়াটাকে বাড়ি থেকে বের করে দিতে পারো না? সব তো খেলো। মাধবীর শ্বশুর বারান্দার গামছা দিয়ে মুখ মুছতে মুছতে বলল, কেন,
আজ আবার কি করেছো শুনি? ঘরদোরের কাম না করে মহারানী ভর দুপুরে পাড়া টলাতে গেছেন আজকে। স্বামীকে খেয়ে এখনো রূপের দেমা কমেনি। মানে ওকে বলে দিও বাড়ির কোনো কাজ কাম না করলে কিন্তু থাকা খাওয়া হবে না। নেহাত পাড়া প্রতিবেশী সমাজে মুখ দেখাতে হয়, তাই জন্য ওকে এ বাড়িতে এখনো রেখেছি, না হলে ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দিতাম। শ্বশুরের গম্ভীর কথাগুলো যেন হজম হয়ে গেল মাধবীর। তার ছলছল করা চোখের পাতাগুলো যেন এক মুহূর্তে 1 বছর আগে ফিরে গেল। ছেলের বিয়ের সম্বন্ধ নিয়ে আসার সময় প্রথমবার মাধবীকে দেখে তার শ্বশুরমশাই বলেছিল, মেয়েটার মুখটা একেবারে যেন মাটির প্রতিমার মতো। আমার নরেশের পাশে ওকেই মানাবে। একেই আমার বাড়ির লক্ষ্মী করে নিয়ে যাব। মাধবীকে প্রথম দেখাতে তার পছন্দ হয়েছিল। বাপ মা মরা মেয়ে হলেও মামা মামি বেশ যত্নেই বড় করেছে তাকে। এদিকে মেয়েরও বয়স বাড়ছে। আশেপাশের লোকজনও নানা কথা শুরু করবার আগেই কম বয়সে তারা মাধবীর জন্য পাত্র দেখা শুরু করেছিলেন। মেয়ে মানুষ বেশি দূর পড়াশোনা করিয়ে কি হবে, 18 বছরের কাছে এসেই গেছে, বিয়ে দেওয়াই যায়। কিন্তু এত তাড়াতাড়ি যে সম্বন্ধ ঠিক হয়ে যাবে তা তারাও বোঝেনি। মাধবীকে আশীর্বাদের দিন সাথে একটা সীতাহার দিয়েছিল উপহার হিসেবে। তার 1 মাস পরেই বিয়ের তোড়জোড় শেষ হয়ে বিয়ে হয়ে যায় তার। বাড়ি ভর্তি লোক সানাইয়ের শব্দে স্বামীর হাতে ধরে শ্বশুর বাড়িতে এলো নতুন বউ হয়ে মাধবী। লাল টুকটুকে বেনারসি শাড়ির নিচে তার মুখটা প্রথমবার দেখে তার শাশুড়ি রমলাও কম প্রশংসা করেনি। ভালোই চলছিল সব। শ্বশুর 3 বেলা বউয়ের হাতের রান্না খেয়ে প্রশংসা করত। তার স্বামীও তাকে কম ভালোবাসত না। কিন্তু এই সুখ আর বোধহয় বেশি দিন সইল না মাধবীর কপালে। কপালে সিঁদুর যেন মিলিয়ে গিয়ে নেমে এলো তার সিঁথিতে অকাল বৈধব্য। একটা ট্রেন দুর্ঘটনায় মাধবীর স্বামী নরেশ মারা গেল, আর তারপর থেকেই তার সাথে জুড়ে গেল এই অপবাদ। তার স্বামীর অকাল মৃত্যুর জন্য তার শ্বশুর শাশুড়ি মাধবীকে গালমন্দ দিতে ছাড়ল না। তার মামা মামিও মাধবীর সাথে আর যোগাযোগ রাখল না এই ঘটনা শোনার পর। তার রং বেরঙের শাড়ি পরবার শখকে ছুঁড়ে ফেলে তার গায়ে উঠল সাদা শাড়ির থান। এমনই এক বসন্তে যেন তার জীবন থেকে আজীবনের মতো সব রং হারিয়ে গেল। এসব ভাবতে ভাবতে চোখ মুছে তার খেয়াল এলো দুপুরে স্কুলে সেই মাস্টারমশাই সন্ধ্যের সময় তার সাথে দেখা করার কথা বলেছিলেন। না, আমি যাব না। অচেনা অচেনা লোক, তাছাড়া মা যদি জানতে পারেন তাহলে আমি যাব না। কিন্তু লোকটা আমার সঙ্গে আবার দেখা করতে চাইছে কেন? কোনো কুমতলব নেই। দেখে তো বেশ ভদ্রঘরের ছেলেই মনে হয়। আমার কি আবার ওনার সাথে দেখা করতে যাওয়া ঠিক হবে? যেন কিছুক্ষণের জন্য এক প্রকার দ্বিধায় পড়ে গেছিল মাধবী। কিন্তু কোনো এক কৌতূহলের আকর্ষণে সে শাশুড়িকে পাশের গ্রামে একটা ছাগল আধি বিক্রির কথা বলবার বাহানা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। দিনের আলোটা নিভে এসেছে। চারিদিক থেকে সন্ধ্যের শাঁখ আর উলুধ্বনির শব্দ শোনা যাচ্ছে। কখনো এ সময় বাড়ি থেকে আগে বের হয়নি মাধবী। বটতলার কাছে গিয়ে দাঁড়াতেই সোজা রাস্তাটা দিয়ে কাঁধের একটা লম্বা ফিতের ব্যাগ ঝুলিয়ে সাইকেল নিয়ে বটগাছতলার নিচে এসে থামল আশিস। তারপর একবার মাধবীর দিকে তাকিয়ে বলল, তাহলে এলে তুমি? আমি তো ভাবলাম তুমি তো আর আসবে না আজ। কি কইবে বলছিলেন আমাকে মাস্টারমশাই? তখন তো বলেননি, বলেছিলেন এখন বলবেন। দাঁড়াও। এই বলে তার কাঁধের ব্যাগটার ভেতর থেকে 2টো বই বের করে সে বলল, নাও ধরো।
অন্ধকারে প্রথমে সেগুলো যে বই তা বোঝেনি মাধবী। পরে সেটা বুঝতে পেরে সে আশিসের দিকে একবার তাকিয়ে বলল, এইগুলো তো বই, এগুলো নিয়ে আমি কি করব মাস্টারমশাই? কেন পড়বে? আবার পড়াশোনা শুরু করবে। আর তাছাড়া তোমার তো এখন লেখাপড়ার বয়স, তাই না? মাধবী আশিসের হাতে বইগুলো আবার ফেরত দিয়ে দিল। না না মাস্টারমশাই, একে স্বামী মারা গেছে, তার মধ্যে আমার শাশুড়ি মা যদি জানতে পারে, একবার বই খাতা ছেড়েছি আর ধরবো না। আপনি বরং এগুলো ফেরত নিয়ে নিন। আশিস মাধবীকে এবার একটু ধমকে দিয়েই বলল, তোমার বয়স সবে 16, এই বয়সে ঠিকমতো পড়াশোনা করতে পারলে আর এই গ্রামে তোমাকে পড়ে থাকতে হবে না। এখন মূর্খের মতো কথা না বলে বই দুটো নিয়ে যাও, আর তোমাকে আমি পড়াবো। যাও এখন, আর কালকে এখানেই দেখা করো। মাধবী বই দুটোকে তার শাড়ির মধ্যে ঢুকিয়ে নিয়ে বাড়ি ফিরে যায়। সারা পথ সে বাড়ি যেতে যেতে বইয়ের ভেতরের পাতাগুলোর গন্ধ শুকতে শুকতে যায়। মাস্টার মশাই নতুন বই দিয়েছেন তাকে। সে যেতে যেতে বারবার পেছন ফিরে তাকায়। মাস্টার মশাইও বোধহয় এখন সেখান থেকে চলে গেছে। সেই বিয়ের আগে তার পরীক্ষার সময় মাধবীর মামি তার সব বই খাতা আগুনে পুড়িয়ে দিয়েছিল। উনুনের আগুনে তার লেখাপড়া করবার শখ চিরদিনের মতো পুড়ে ছাই হয়ে গেছিল। এতদিন পর আবার বই দেখে তারও যেন আবার পড়াশোনা করবার শখ জাগে। কিন্তু তার শাশুড়ি কি মেনে নেবে? আর মাস্টার মশাই যে বলল তাকে পড়াবে, রোজ এভাবে আর কতদিন সে লুকিয়ে চুরিয়ে তার সাথে দেখা করবে? সেসব ভাবতে গিয়েই হঠাৎ যেন থমকে দাঁড়ায় এসে। বাড়ি ফিরে ঘরের দরজা আটকে হ্যারিকেনের আলো ফেলে বইয়ের পাতাগুলোকে উল্টোতে থাকে মাধবী। তারপর বইয়ের অক্ষরের ওপর আঙুল দিয়ে লাইনগুলো পড়তে থাকে মনে মনে। ঘরের বাইরে থেকে রমলার ডাক শুনতেই সে পড়া থামিয়ে উঠতে যাবে, ঠিক এমন সময় সে দেখল হ্যারিকেনের আলোয় ঘরের মধ্যে তার প্রকাণ্ড ছায়াটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। বই দুটোকে বিছানার নিচে এক কোণে সরিয়ে রেখে সে ঘরের বাইরে চলে গেল। রাতটাও কেটে গেল দেখতে দেখতে। সারাদিন নানা কাজ করার ফাঁকে মাধবী শুধু ভাবে, তাকেই কেন ওই আশিস মাস্টার মশাই আবার লেখাপড়া করাতে চাইছে। গ্রামে তো আরো অনেক এমন অল্প বয়সে বিধবারা আছে। রাস্তা দিয়ে সাধন পাগল গুনগুন করে পীড়িতের গান গাইতে গাইতে চলে যায়। মাধবী আজও সেই বটতলাতে আশিসের সাথে দেখা করতে এসেছে। আশিস তাকে দেখে মুচকি হেসে বলল, এই যে মেয়ে, আজকে আর কোনো সন্দেহ হয়নি তো? বিশ্বাস হয়েছে তো এতক্ষণে আমাকে? আরে আমি তোমার ভালোই চাই, তাই তো তোমাকে বলছি এই দমবন্ধ জীবন থেকে বেরিয়ে একটু নিজের মতো শ্বাস নাও। কিন্তু গ্রামে তো আরো অনেক মেয়ে আছে মাস্টারমশাই, তারাও তো আমার মতোই। হঠাৎ তারা থাকতে আপনার এই কপাল পোড়া অপয়াকে লেখাপড়া শেখবার ইচ্ছে হলো? কে বলেছে তোমাকে সব? আমার শাশুড়ি শ্বশুর সবাই বলে আমি অপয়া, আর এসব তো সব সত্যি। জন্মর পর মা বাবা চলে গেল, আর বিয়ের 1 বছরের মধ্যে স্বামী। আমি তো অপয়াই মাস্টারমশাই। সেদিন যদি ট্রেন অ্যাক্সিডেন্টে আমি মরে যেতুম ওনার বদলে, সেটাই ঢের ভালো ছিল। মেয়ে মানুষদের স্বামীর আগে চিতায় উঠতে ভাগ্য লাগে, সতী তারা। আর আমি। মাধবী না থামতেই আশিস বলল, এসব কুসংস্কার মাধবী, তুমি এসবে কান দিও না। আর তোমার স্বামীর মৃত্যুটা একটা দুর্ঘটনা, আর দুর্ঘটনা কি বলে কয়ে আসে বলো? মাধবীর মুখের ওপর যেন সন্ধ্যের নামা আবছা অন্ধকার নেমে আসে। বেশ কিছুক্ষণ পর আশিস তাকে বলল,
তুমি বরং প্রত্যেক রবিবার আমার বাড়িতে পড়তে আসবে মাধবী, সন্ধ্যের সময়। অন্যান্য দিন আমার স্কুল থাকে। তা বই দুটো যে দিয়েছিলাম সেগুলো কি একবারও পাতা উল্টে দেখেছো নাকি তাও দেখোনি? পড়েছি মাস্টার মশাই, অনেকটা পড়েছি। সেই মোটা মোটা অক্ষরে বাংলা লাইনগুলো, ওই বাংলা বইটাতে গাছ নিয়ে লেখা ওই গল্পটা কৃষ্ণচূড়ার ঘাট। মাধবীর কথা শুনে আশিসের ঠোঁটে আবার একটা হাসির রেখা ফুটে উঠল যেন। তারপর সাইকেলটা এক হাতে ধরে ধীরে ধীরে রাস্তা দিয়ে এগোতে এগোতে বলল, ঠিক আছে মাধবী, আজ আসছি। তুমিও বাড়ি যাও, আর রবিবার দিন তুমি পড়তে এসো আমার বাড়িতে। মাধবীর কোনো উত্তর না পেয়ে আশিস আবার তাকে বলল, আসবে তো? মাধবী খানিকক্ষণ চুপ করে থাকে, তারপর ঘাড় নাড়ে। সে হ্যাঁ বলে হন হন করে চলে যায় সেখান থেকে। কিন্তু তার মাথায় এখন একটা দুশ্চিন্তা যেন বারবার এসে ঘুরপাক খাচ্ছে। তার শাশুড়ি যদি কোনোভাবে জানতে পারে সে পড়াশোনা করছে, তাহলে তো তার খবর আছে। আর ওই বই দুটোকেও কি করে সবসময় আড়ালে রাখবে মাধবী? প্রায় সপ্তাহের প্রতি রবিবারে মাধবী নানা বাহানায় তার বাড়ি থেকে বেরিয়ে আশিস মাস্টার মশাইয়ের বাড়িতে পড়তে চায়। তার শাশুড়ি তাকে কিছু না বললেও মাধবী এটুকু বুঝতে পেরেছে যে তাকে হয়তো সন্দেহ করা শুরু হয়ে গেছে। মাধবীর উত্তরে লেখার খাতাটা আশিস ভালোভাবে দেখছিল। এমন সময় হঠাৎ মাধবী তাকে বলল, মাস্টার মশাই, আমি একটা কথা বলবো আপনাকে। বলো, কি বলবে? বলছিলাম যে মাস্টার মশাই, আমি আর আপনার বাড়িতে পড়তে আসতে বোধহয় পারবো না। সে কি, হঠাৎ এমন কথা বলছো কেন? কি হয়েছে মাধবী? না মানে মাস্টার মশাই, রোজ রোজ এভাবে লুকিয়ে আর কতদিনই বা আসবো? আমার শাশুড়ি মা জানতে পারলে, তাই বলছি আর কি। এভাবে মাঝপথে তুমি আবার লেখাপড়া ছেড়ে দেবে মাধবী? আমি তো ভাবছিলাম তোমাকে স্কুলে ভর্তি করে দেবো। না মাস্টার মশাই, তা আর সম্ভব না। আর কি হবে লেখাপড়া করে? আমার জীবনে সব পুড়ে ছাই হয়ে গেছে। আমি সংসার সবই পুড়ে ছাই হয়ে গেছে আমার। শুধু এখন ওইটুকু মাথার ছাউনিটুকু। যদি একবার আমার শাশুড়ি কিংবা শ্বশুর আবার জানতে পারে আমি লেখাপড়া শুরু করেছি, তাহলে আমার যে ওটুকুও যে আর থাকবে না মাস্টার মশাই। কিন্তু বিশ্বাস করুন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ যে আপনি আমাকে আবার পড়াতে চেয়েছেন, আমাকে স্কুলে পাঠাতে চেয়েছেন। আপনার মতো মানুষই পাওয়া যায় না মাস্টার মশাই আজকের দিনে। এভাবে আমার মৃত স্বামীও কখনো চেষ্টা করেনি আমাকে পড়াশোনা করানোর। আশিস মাধবীর দিকে চেয়ে বলল, ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে মাধবী। আমি তো তোমাকে জোর করতে পারি না, কিন্তু তাও আরও কয়েকটা দিন পারলে এসো। যতটুকু পারবো তোমাকে শিখিয়ে দেবো না হয়। আসলে তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তোমার প্রতি কেমন একটা টান এসে পড়েছিল। তোমার মুখটা দেখে ভীষণ মায়া হয়েছিল জানো। আর তোমার প্রতি কি করে কখন এত টান চলে এলো আমার, তা আমি জানি না। মাধবী খানিকটা উঠোন থেকে সরে দাঁড়িয়ে আশিসের দিকে তার দুটো হাত জড়ো করে আর্তনাদের সুরে বলল, আমি ঘর পোড়া গরু মাস্টার মশাই। সিঁদুরে মেঘ দেখলে আমার বড্ড ভয় হয়। আমাকে স্বপ্ন দেখাবেন না, দেখাবেন না মাস্টার মশাই। মাধবী দৌড়ে চলেই যাচ্ছিল সেখান থেকে। এমন সময় পেছন থেকে আশিস তার হাত চেপে ধরে। না মাধবী, তোমাকে মিথ্যে স্বপ্ন দেখাচ্ছি না। সত্যিই আমার তোমাকে ভালো লেগেছে। তুমি আমাকে ভালোবাসবে মাধবী? তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাব। একবার বলো, বলো। তোমার তো সংসার করার স্বাদ ছিল, তা পূরণ হয়নি। আমি তোমাকে সব সুখ দেবো মাধবী। তোমার রংহীন জীবনটাকে আমি আবার সাজিয়ে দেব। তুমি শুধু একবার বলো যে তুমি আমাকে ভালোবাসো, তাহলেই। আশিস আর পুরো কথাটা শেষ করতে পারল না। তার আগে মাধবী তাকে থামতে বলল, আমি বিধবা মাস্টার মশাই। আমার জীবনে একটাই রং, সাদা। সারা জীবন ওই সাদা রংকে আমার কপালে ঈশ্বর লিখে দিয়েছেন। আমাকে মিথ্যে স্বপ্ন দেখাবেন না আপনি। আপনার দুটো পায়ে পড়ি,
মাধবীর হাত ছেড়ে দিল আশিস। মাধবী দৌড়ে বাইরে চলে যেতে যেতে তাকে একবার পেছন ঘুরে শুধু বলল, আর আসবো না আপনার কাছে, আর আসবো না মাস্টার মশাই। ভালো থাকবেন। এই বিধবাকে নিয়ে ঘর করবার স্বপ্ন আর সাহসের কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। যদি আমি এই জন্মে কোনো পূর্ণ করে থাকি, তাহলে পরের জন্মে যেন আমি আপনাকেই কিংবা আপনার মতো কাউকে আমার স্বামী হিসেবে পাই। কথাটা বলতে বলতে বাইরের অন্ধকারে যেন মিশে গেল মাধবী। মাধবী ফিরে এসে বাড়ির ভেতরে ঢুকতেই একটা হলদে আলো জ্বলতে দেখে সে খানিকটা পিছিয়ে যায়। তার চোখের সামনে উঠোনের মধ্যে দাউ দাউ করে জ্বলছে মাস্টার মশাইয়ের দেওয়া ওই বই দুটো। রমলা সেই আগুনের পেছন থেকে দৌড়ে এসে মাধবীর হাতটা শক্ত করে ধরে ওকে ছুঁড়ে ফেলে দিল উঠোনের এক কোণে। কি ভেবেছিলি? হ্যাঁ, বিছানার নিচে বই লুকিয়ে রাখবি আর আমি টের পাবো না? পড়াশোনা করবি? হ্যাঁ, বড় বিদ্যাধরী এলেন রে আমার। ওই স্কুলের মাস্টারটার সাথে তুমি লুকিয়ে যে দেখা করতে যাও, আমি তা বুঝি না ভেবেছ? হ্যাঁ, যৌবনে বিধবার কত যে জ্বালা, সব বুঝি আমি। হ্যাঁ, আমাকে তো আশেপাশের প্রতিবেশীরা সব বলেছে যে সেদিন তোকে ওই স্কুলের সামনে যেতে দেখেছে। তারপর সন্ধেবেলায় লুকিয়ে প্রত্যেক দিন তুই যে ওই স্কুলের মাস্টারটার সাথে দেখা করতে যাস, আমাকে তুই এতদিন মিথ্যে কথা বলেছিস তাহলে? হ্যাঁ, ছাগল চড়ানোর নাম করে তুই তোর পাতানো নাগরের কাছে যেতিস তাহলে? হ্যাঁ। কথাটা শেষ করে মাধবীর শ্বশুরের দিকে তাকিয়ে রমলা বলল, তুমি ভাবতে পারছো? হ্যাঁ, ভাবতে পারছো নরেশের বাবা, কোন ডাইনিকে তুমি নিয়ে এসে তুলেছ ঘরে? হ্যাঁ, এখন আমাদের বাড়ির মান সম্মান সব খাচ্ছে ওই রাক্ষসীর পেট। তাও যেন ওর পেট ভরেনি। আমার ছেলেটাকে খেয়ে আমার পুরো সংসারটাকে তছনছ করে লেখাপড়া। হ্যাঁ, তোর মরণ হয় না রে মুখ পুড়ে? এত মানুষ তো মরে, তুই কেন মরিস না রে? হ্যাঁ। মাধবী তাদের দিকে তাকিয়ে বলল, না, আপনারা যেমনটা ভাবছেন তেমনটা নয়। মাস্টার মশাই খুব ভালো মানুষ, আপনারা ওনাকে ভুল বুঝছেন। উনি তো শুধু আমাকে লেখাপড়া শেখাতে চেয়েছিলেন। তারপরই তার কানে ভেসে এলো তার শ্বশুরের রাশভারী সেই গলার স্বর। ছি 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 ছি, কি ভেবে এই মেয়ে মানুষকে ঘরে এনেছিলাম কে জানে। ওকে আজ থেকে আর খেতে দেবে না, বই পড়বে না, না খেয়ে পেটে গামছা বেঁধে মুখ। আজ থেকে খাবার জলটুকু ছাড়া আর কিছুই দেবে না। ঈশ্বর, কোন পোড়া কপালিকে আমি আমার ঘরে তুলে এনেছিলাম কে জানে। ঈশ্বর, কোন পোড়া কপালিকে আমি আমার ঘরে তুলে এনেছিলাম কে জানে। যাও, নিয়ে যাও ওকে। মাধবী মাটিতে উঠে বসে একভাবে তাকিয়েছিল সেই পোড়া বই দুটোর দিকে। বই দুটো প্রায় পুড়ে ছাই হয়ে গেছে নিমেষের মধ্যে। শুধু সেখান থেকে একটা পোড়া গন্ধ নাকে ভেসে আসছে। তার কয়েকটা পাতা আধ পোড়া হয়ে দমকা হাওয়ায় কোথায় জানি উড়ে গেল। রমলা মাধবীর হাত ধরে টানতে টানতে ওকে ঘরের মেঝেতে ধাক্কা মেরে ফেলে দিয়ে বাইরে থেকে দরজার উপরে শেকল দিয়ে দরজাটা বন্ধ করে দিল। মাধবী বারবার দরজাটা তাদেরকে খুলতে কিন্তু তার সেই আর্তনাদ যেন তার শ্বশুর শাশুড়ির কান ঘেঁষে উপেক্ষা করে চলে গেল। পরের দিন জানালার পেছনের মাঠের মধ্যে কয়েকটা ছোট বাচ্চার গলার আওয়াজ শুনে জানালার শিকে মুখ এগিয়ে মাধবী দেখল বাচ্চারা সবাই মাঠের মধ্যে শুকনো পাতা ডালপালা দিয়ে একটা কিছু বানাচ্ছে। ছেলেগুলোর মধ্যে একজনকে হাতের ইশারায় ডেকে মাধবী বলল, তোরা ওখানে পাতা জড়ো করে কি করছিস রে সবাই? সে কি তুমি জানো না, কাল তো দোল। আর মা বলে
দোলের আগের দিন ন্যাড়া পোড়া হয়, আর আজই তো ন্যাড়া পোড়া, তুমি জানো না? তার জন্যই তো আমরা ডাল পাতা কুড়িয়েছি, পুরি বানিয়েছি, এই তো একটু পরেই আগুন দেব। বাচ্চারা কথা বলে দৌড়ে চলে গেল মুহূর্তের মধ্যে। মাধবীর যেন তার ছেলেবেলার কথা মনে পড়ে গেল। একসময় সেও যখন মামার বাড়িতে থাকত, তখন সেখানকার সব বন্ধুদের সাথে ছোটবেলায় এভাবেই বুড়ির ঘর বানাতো। সেসব দিনের স্মৃতির কথা ভাবতে গেলে যেন তার চোখ ভিজে আসে। দুপুরে ঘরের দরজাটা খুলে দিয়ে রমলা বলল, যা যা কাজ করগে যা, তোকে খাওয়া যখন দিতেই হবে তখন আবার বসে বসে খাবি কেন? হ্যাঁ, রান্নাঘরে গিয়ে বাসনগুলো ধুয়ে আন। আর তাছাড়া চিৎকার করে তো লোকদের বুঝিয়েই দিয়েছিস যে আমরা তোর ওপর অত্যাচার করি। সব আমার কপাল, আমার অমন জল জ্যান্ত টাটকা ছেলেটা তোর মতো অপয়া মেয়ের ভাগ্যের দুর্ভাগ্য লেগে চলে গেল। আমি তোকে কোনো দিন ক্ষমা করব না, কোনো দিন না। কিন্তু এই বাড়ি থেকে তুই কোথাও বেরোতে পারবি না, এই আমি বলে দিলুম। নইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব, কোনো মায়া দয়া করব না কিন্তু। রমলা গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। মাধবীও তার ঘরের কাজ করতে লাগল। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এলো। মাধবীর শাশুড়ি রমলা তখন বাড়ি ছিল না, আর তার শ্বশুরও বাজার থেকে বাড়ি ফিরে আসেনি তখনও। বাচ্চারাও সকলে ন্যাড়া পোড়ার জন্য তাদের বাড়ি থেকে এসে বাড়ির পেছনের মাঠে জড়ো হয়ে ছোটাছুটি করছে। তুলসী তলে প্রদীপ জ্বালিয়ে শাঁখ বাজিয়ে প্রণাম করে ঘরে যাচ্ছিল মাধবী। ঠিক এমন সময় কয়েকটা বাচ্চা ওর হাত ধরে টেনে পেছনের মাঠে ন্যাড়া পোড়া দেখতে যাওয়ার জন্য তাকে অনুরোধ করল। কিন্তু চৌকাঠ পার হতেই তার শাশুড়ির সকালের বলা কথাগুলো যেন কানে বাজল তার। তোমরা যাও, আমি যাব না। বাচ্চাগুলো তার কোনো কথাই শুনল না। শেষমেশ ওদের সেই আবদার রাখতে বাধ্য হল সে। তাছাড়া বাচ্চাদের সাথে বাড়ির পেছনে ন্যাড়া পোড়া দেখতে এসেছে, এতে তার শাশুড়ি কিছু বলবে না নিশ্চয়ই। তাই সে তাদের সাথে মাঠে চলে যায়। মাঠে গিয়ে মাধবী দেখল বাচ্চারা গাছের শুকনো ডালপাতা দিয়ে একটা মস্ত ঘর বানিয়ে সেখানে একটা বুড়ির আদলে মাটির হাঁড়ি দিয়ে মুখ বানিয়ে ঝুলিয়েছে। আর সেটাতে আগুন দেওয়ার জন্য বাড়ি থেকে দেশলাই, কাসর, ঘণ্টাও নিয়ে এসেছে তারা। ঠিক এমন সময় বাচ্চাগুলোর পেছনে দাঁড়ানো শেষ বাচ্চাটা হাতে কতগুলো কুল নিয়ে মাধবীর দিকে এগিয়ে এসে বারবার তাকে কুল খেতে জোর করায়। মাধবী বাচ্চাটার হাত থেকে একটা কুল নিয়ে দাঁতে দিয়ে সেটা সবেমাত্র কামড় বসাতেই যাচ্ছিল। কি করছিস তুই হতভাগী? সময় হ্যাঁ, পেছন থেকে রমলার প্রচণ্ড জোরে একটা চিৎকার শুনতে পেল। রমলা হন হন করে মাধবীর দিকে এগিয়ে এসে তার গালে এলো পাথারি থাপ্পড় মারতে মারতে চেঁচিয়ে বলল, নোংরা মেয়ে মানুষ, তোর লজ্জা নেই রে? হ্যাঁ, পোয়াতি বউদের মতো টকগুল খাচ্ছিস লুকিয়ে লুকিয়ে? হ্যাঁ, ছি 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 ছি। হা ভগবান, মান সম্মান আর কিছুই থাকলো না আমাদের পরিবারের। সব এই শয়তানিটা ধুলোয় মিশিয়ে দিল একেবারে। নিঘাত ওই মাস্টারের বাচ্চাটার কাজ। তা না হলে এই সময় কুল কে আর দেবে? হ্যাঁ, মেয়ে মানুষ কখন কুল খায় জানিস? হ্যাঁ, ডাইনি কোথাকার। এই কে আছো, কে আছো গো? এই ডাইনিটাকে আমাদের গ্রাম থেকে তাড়াও। স্বামীকে খেয়েছে, আবার পরপুরুষের সাথে সম্পর্ক করে পোয়াতি হয়েছে। ছে 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 ছে। একে আমার ছেলের বউ বলতে ঘেন্না করে। পুড়িয়ে মার ওই ডাইনিটাকে। মা, আপনি যা বলছেন তা ঠিক নয়। আমি সন্তান সম্ভবা নই। বাচ্চাটা বারবার জোরাজোরি করছিল, তাই কুলটা খেয়েছিলাম আর কি। বিশ্বাস করুন, আপনারা বিশ্বাস করুন। রমলার চিৎকারে ততক্ষণে আশেপাশের গ্রামের সকলে জড়ো হয়েছে। মাধবী এখনো বারবার চেঁচিয়ে চেঁচিয়ে শুধু বলছে,
এ কথা সত্যি নয়। আপনি কি সব বলছেন মা? বিশ্বাস করো তোমরা, আমি সত্যি গর্ভবতী নই। বাচ্চাটা আমাকে কুল দিয়েছিল ভালোবেসে, আর জোরও করছিল। তাই তাই আমি একটা কুল মুখে দিয়েছিলাম। বিশ্বাস করো তোমরা। কিন্তু তার আগে গ্রামের বৃদ্ধ পুরোহিত অবিনাশ চাটুর্যে তার দিকে তাকিয়ে বলল, এই কুলোটাকে এই বুড়ির ঘরে হাত পা বেঁধে ছুঁড়ে ফেলে দে এক্ষুনি। ও অসুচি। আর তোমরা আমাদের গ্রামে যে সব অধর্ম হচ্ছে তা তো আগে বলনি। আমি এই গ্রামে সশরীরে বেঁচে থাকতে এ অধর্ম কিছুতেই সহ্য করব না। পুড়িয়ে মারো ওই অপয়া নষ্ট বউটাকে। আমি বিধান দিচ্ছি সকলকে, ও ডাইনি, এভাবেই ডাইনিদের পোড়াতে হয়। যাও সকলে, হাত পা বেঁধে ডাইনিটাকে ওই আগুনের মধ্যে ফেলে দাও তোমরা। আমাদের নিশীথপুর ডাইনির কলঙ্ক মুক্ত হোক আজ, নইলে ওর নজরে সব তছনছ হয়ে যাবে একেবারে। মাধবী হাত জড়ো করে বারবার শুধু চেঁচিয়ে বলল সে নির্দোষ, কিন্তু কেউ শুনল না। গ্রামের সকলে মিলে মাধবী হাত পা বেঁধে দিয়ে ওই বাচ্চাদের ন্যাড়া পড়ার জন্য শুকনো ডালপাতা দিয়ে তৈরি ঘরটার ভেতরে ছুঁড়ে ফেলে দিল। তারপর গ্রামের সকলে মিলে সেটাতে আগুন ধরিয়ে দিল। পুরোহিত অবিনাশ চাটুর্যে গ্রামের সবার দিকে তাকিয়ে ন্যাড়া পোড়ার সেই ছড়াটা বললেন, কিন্তু তিনি সেটাকে সংশোধন করে ন্যাড়ার জায়গায় ডাইনি বসালেন। আজ আমাদের ডাইনি পোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। গ্রামের সকলেই তার বলা সেই ছড়া কাটল, সেই ঘরকে দূর থেকে প্রদক্ষিণ করে। বুড়ির ঘরের শুকনো পাতার আগুন তরতর করে লেগে গেল মাধবীর গায়ে। মাধবী ছটফট করতে করতে সেই বিভীষিকা থেকে বেরিয়ে আসতে চাইলে উপস্থিত সকলে আরো শুকনো পাতা সেই বিভৎস আগুনে ঢেলে দেয়। মাধবী গোঙাতে গোঙাতে আর্ত চিৎকার করে, জ্বলে যাচ্ছে গো, জ্বলে যাচ্ছে, বাঁচাও না, বাঁচাও না, কেউ কেউ বাঁচাও আমাকে, কেউ জল দাও না গো, মরে গেলাম। শেষে সেই দাবানলের মতো ছড়ানো আগুনের মধ্যে লুটিয়ে পড়ল মাধবী। আগুনের শেষ অংশটুকু খানিকক্ষণ পরে নিভে গেল। সকলে সেখান থেকে চলে গেল, কিন্তু সেই নেভা আগুনের ভেতর থেকে দুটো লালচে ভাটার মতো চোখ আড়াল থেকে তাদের এক দৃষ্টে তাকিয়ে রইল। এর প্রায় 2 সপ্তাহ পর আকস্মিকভাবে মৃত্যু ঘটে অবিনাশ চাটুর্যে, রমলা এবং গ্রামের বাকি লোকেদের। সকালে খবরের কাগজটা হাতে নিয়ে পড়ছিল আশিস। কাগজের মধ্যে হঠাৎ একটা নিখোঁজের বিজ্ঞাপনে মাধবী নামটা বেশ একটা অস্বস্তি নিয়ে দেখে কাগজটা টেবিলে রেখে উঠেই চলে যাচ্ছিল। ঠিক এমন সময় হঠাৎ তার স্ত্রী পারমিতা চা নিয়ে এসে তাকে বলল, এই যে তোমার চা নাও, ধরো। তারপর তো আবার স্কুল আছে তোমার, একটু পরেই তো আবার দৌড়ে শুরু করবে, স্কুলে যেতে দেরি হয়ে গেলে। হ্যাঁ, তা অবশ্য তুমি ঠিক বলেছো কথাটা। তবে এই 2 মাস ধরে তুমি সব সময় মতো আগেই সব হাতের সামনে রেখে দাও, তাই এখন আর আগের মতো অত ছোটোছুটি করতে হয় না পারমিতা। আশিসের কথা শুনে পারমিতা মুচকি হেসে চলেই যাচ্ছিল রান্নাঘরে। ঠিক এমন সময় টেবিলে রাখা খবরের কাগজটার দিকে তাকিয়ে বলল, আজকে তোমার এত তাড়াতাড়ি খবরের কাগজ পড়া হয়ে গেল? আশিস কোনো উত্তর দিল না। সে সেখান থেকে চলে গেল। প্রায় 4 মাস আগে নিশীথপুর গ্রাম থেকে চাকরিটা বদলে মধুগ্রামে স্কুলে শিক্ষক এসেছেন আশিস। স্কুলে বের হওয়ার সময় হতেই বাড়ির দরজার সামনে হঠাৎ একটা কালো বিড়াল তার দিকে জলজলে চোখে তাকিয়ে রাস্তাটা কেটে দিয়ে চলে গেল। পারমিতা বলল, তুমি একটু এখানে দাঁড়িয়ে তারপর যাও। বিড়ালটা এভাবে রাস্তা কেটে দিল, এ তো শুভ নয়। তুমিও না পারমিতা, আরে এসব কুসংস্কার। পারমিতার কথাগুলোকে এক প্রকার তাচ্ছিল্য করে
কালো বেড়ালটার কাটা রাস্তাটা ডিঙিয়ে চলে গেল। আজ স্কুলে বেশ কিছু বাড়তি কাজ পড়ে যাওয়ায় ফিরতে ফিরতে এক প্রকার খানিকটা রাত হয়ে গেল আশিসের। গ্রামের অন্ধকার রাস্তা দিয়ে এগোতে এগোতে হঠাৎ অন্ধকারে একটা দমকা হাওয়ায় কিছু একটা তার মুখের ওপরে এসে পড়তেই মোবাইলের টর্চ জ্বালিয়ে সেটা দেখল। দেখে একটা আধপোড়া বইয়ের ছেঁড়া পাতা। আশিস সেটাকে ফেলে আবার হাঁটতেই যাচ্ছিল। ঠিক এমন সময় তার পেছন থেকে ভেসে এলো একটা কণ্ঠস্বর। মাস্টার মশাই, আমাকে আপনার স্কুলে ভর্তি নেবেন? আমি পড়াশোনা করতে চাই। আশিস একবার ঘুরে তার মুখের দিকে টর্চটা ফেলতেই দেখল মেয়েটার হাত দুটো কেমন অদ্ভুতভাবে পোড়া, কিন্তু মেয়েটার মুখ বোঝা যাচ্ছে না, চুল দিয়ে ঢাকা, আর তার হাতে একটা ছেঁড়া প্রায় আধপোড়া বই। মেয়েটা আবার তাকে বলল, আমাকে পড়াবেন না মাস্টার মশাই? আমি তো পড়াশোনা করতে চাই। আপনার যে ভালো তা কে জানে মাস্টার মশাই? আপনি আমাকে সাহায্য করুন একটু। মেয়েটার কথাটা শুনে প্রচণ্ড জোরে হেসে উঠল আশিস। কে রে তুই? পড়াশোনা করবি বেশ ভালো কথা, কিন্তু তোর যা চেহারা এমন পোড়া কেন? আর চুল দিয়ে ঢেকে রেখেছিস কেন মুখটা? দেখি দেখি মুখটা, মুখের সামনে থেকে চুলগুলোকে সরা। মেয়েটা তার মুখের সামনে থেকে চুলগুলো সরাতেই আশিস যা দেখল তাতে তার চোখ দুটো যেন একেবারে পাথরের মতো স্থির হয়ে গেল। মেয়েটার মুখটা বোঝা না গেলেও বোঝা চোখ দুটোকে অচেনা লাগলো না আশিসের। হ্যাঁ মাস্টার মশাই, আমি সেই মাধবী। আমাকে স্কুলে ভর্তি করাবেন না? মাস্টার মশাই, আমাকে পড়াবেন না? আজকে পুড়ে গেছি, তার জন্য আর আমাকে ভালোবাসা যাচ্ছে না, তাই না মাস্টার মশাই? হঠাৎ মাধবীকে দেখে খানিকটা অবাক হলো আশিস। তুমি এখনো বেঁচে আছো মাধবী? কিন্তু আমি যে শুনেছিলাম তোমাকে নাকি তোমার গ্রামের লোকেরা ডাইনি অপবাদে ওই নেড়া পোড়া রাতে পুড়িয়ে মেরেছে। যাক, আমাকে একটা গুরুত্বপূর্ণ কাজে পরবর্তীতে তোমাদের গ্রামের স্কুলের চাকরিটা বদলি করতে হয়েছে, তাই তারপরে তোমার কোনো খোঁজ খবর নেওয়া হয়নি আর কি। সেদিন রাতে ওই আগুনে আমি ঝলসে গেছি মাস্টার মশাই, পুড়ে ছাই হয়ে মরেছি। কিন্তু পরে বুঝলাম পুড়েছে তো শুধু আমার শরীরটা, আমিও এখনো পুড়িনি, মরিনি আমি। চলো। মাধবীর মুখে পুরো কথাটা শোনার আগে মাধবীকে থামিয়ে আশিস তার জামার পকেট থেকে কয়েকটা টাকার নোট বের করে তার হাতে ধরিয়ে বলল, এই নাও, এই টাকাটা রাখো, আর সাবধানে থেকো, আমি তাহলে চলি। মাধবীর সামনে দিয়ে চলেই যাচ্ছিল। ঠিক এমন সময় অদ্ভুতভাবে মাধবী তার সামনে এসে বলল, মরা মানুষের তো এই টাকার কোনো প্রয়োজন নেই মাস্টার মশাই। মরা মানুষ মানে? তুমি কি বলছো এসব মাধবী? কথাটা বলে মাধবী আশিসের সামনে এসে দাঁড়িয়ে ঠোঁটে একটা বাঁকা হাসি দিল। না মাস্টার মশাই, আমি আর বেঁচে নেই, আর আপনি কিছু ভুলও দেখছেন না, আপনি আমাকেই দেখছেন। কিন্তু আপনি তো আমাকে স্বপ্ন দেখাতেন পড়াশোনার, তার বদলে শুধু 90,000 টাকার অঙ্ক কষলেন আপনি। মানে? আমাকে ওরা মেরেছে, আপনার সঙ্গে আমার সম্পর্ক হয়েছে, আমার পেটে আপনার বাচ্চা আছে এই বলে। কিন্তু সেদিন রাতে আপনিও তো বাকি গ্রামের লোকেদের পেছনেই আড়ালে দাঁড়িয়ে সবটাই দেখছিলেন মাস্টার মশাই, তাই না? আশিসের কপাল বেয়ে চুইয়ে চুইয়ে ঘাম গড়িয়ে পড়তে লাগলো। মিথ্যে কথা, তুমি এসব কি বলছো মাধবী? আমি তোমার কথার কোনো মানে বুঝছি না। সেদিন গ্রামের সকলে মাঠ থেকে আগুন নিভে গেলে যখন সকলে নিজেদের বাড়ি ফিরে যাচ্ছিল, তখন আপনি কি বলেছিলেন মাস্টার মশাই সকলের সামনে দাঁড়িয়ে সেদিন?
মনে পড়ে মাস্টার মশাই? আশিস তার ভয়ার্ত চোখে মাধবীর দিক চেয়ে স্মৃতি মন্থন করে সেই ন্যাড়া পোড়ার রাতে ফিরে যায়। সেদিন মাধবীকে যখন আগুনে পোড়ানো হচ্ছিল, তখন সেসব কিছুই আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখেছিল আশিস। যখন আগুনে নিভে যাওয়ার পর সবাই যে যার বাড়ি চলে যাচ্ছিল, তখন হঠাৎ আশিস বলে ওঠে, আমি সব দেখেছি, তোমার মাধবীকে কিভাবে ডাইনি সাজিয়ে মেরেছ। আমি সব বলে দেব পুলিশকে, সব। মানে তোর এত বড় সাহস মাস্টার? এই কে আছিস? যা, ছেলেটাকে মার তোরা। কিন্তু অবিনাশ চাটুর্যির কথা থামতে আশিস বলে, পারবে না। আমি এক ফাঁকে তোমাদের এই কুকর্মের মধ্যেই পুলিশকে খবর দিয়ে এসেছি। এ তো এরা এলো বলে, দেখোই না তারপর কাল হাত করা পড়িয়ে পুলিশে তোমাদের কেন এই কুসংস্কারে একটা মেয়েকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার অপরাধে জেলের আসামি হয়ে থাকবে সকলে। রমলা সহ গ্রামের বাকিরা তার কথা শুনে সেখান থেকে যে যার মতো পালাতেই যাচ্ছিল। তোমরা তো দেখছি ভয় পেয়ে গেলে। আরে দাঁড়াও, আমি পুলিশদের আবার ফিরে যেতে বলছি। গ্রামের মাঝ রাস্তার একটা প্রান্তে আড়ালে লুকিয়ে থাকতে বলছি। যদি তোমরা আমার শর্ত না মেনে নাও, আর নাইলে ওদের এক্ষুনি নিয়ে এসে তোমাদের কীর্তিকলাপ সবই দেখাবো। কি শর্ত? আমার 90,000 টাকা চাই এক্ষুনি। উপস্থিত সকলের মধ্যে একটা শোরগোল পড়ে গেল। অবিনাশ চাটুর্যি একটু ভেবে মুখ খুললেন। ঠিক আছে, কিন্তু তোমাকেও আমাদের সকলের একটা শর্ত মানতে হবে। সেটা হলো তুমি এই নিশিতপুরের চাকরিটা ছেড়ে অন্য কোথাও চলে যাবে। আশিস রাজি হয়ে গেল তাদের প্রস্তাবে। অবশেষে নিশিত গ্রামের বড় বটতলায় গ্রামের সকলে জড়ো হয়ে অবিনাশ চাটুর্যি নগদ 90,000 টাকা আশিসের হাতে তুলে দিল। গ্রামের লোকেরা যে যার মতো বাড়ি চলে গেল আবার। আর পরের দিন স্কুলে ট্রান্সফার লেটার জমা দিয়ে নিশিতপুর থেকে চাকরিটা বদলি করে আশিস চলে গেল মধুগ্রামে। আপনি তো আসলেও সেদিন পুলিশদের খবর দেননি। সবটাই মিথ্যে বলেছেন ওদেরকেও। সবটাই আপনার সাজানো জাল। পুলিশ গ্রামের এক প্রান্তে লুকিয়ে রয়েছে, আর ওরাও পুলিশের ভয় পেয়ে আপনার শর্ত মেনে নিয়েছিল। পরে আমার মৃত্যুর বিষয়টা যখন আনাচে কানাচে, তখন আপনি কাপুরুষের মতো নিজের বদলি করে সেখান থেকে চলে এলেন। আমার মৃত্যুটা শুধু একটা চালাকি ছিল আপনার। কি ক্ষতি করেছিলাম আমি আপনার মাস্টার মশাই? আপনি আমার মৃত্যুর পর দামদার করলেন। এই আপনি আমাকে নাকি ভালোবাসতেন? আমাকে আপনার চোখের সামনে মেরে ফেললো ওরা। কত চেঁচালাম, আপনি চাইলেই আমাকে বাঁচাতে পারতেন। কিন্তু আমি যখন আপনাকে দেখেছিলাম ওই ঝলসানো আগুনের ভেতর থেকে, তখন আমার চিৎকারের শক্তি গায়ে ছিল না মাস্টার মশাই। জানেন, আপনি তো ওদের আটকাতে পারতেন, আমাকে একসময় সাহায্য করতে চাইতেন। তাহলে কেন এমন করলেন? নাকি আপনি আমার শরীরকে আপনার চাহিদা পূরণের জন্য গ্রাস করতে পারেননি, তাই জন্য এইভাবে আমার মৃত্যুর পর আমাকে আপনি ব্যবহার করলেন? তখন আপনি তো হিসেব করছিলেন, তাই না? জি মাস্টার মশাই, আমার মৃত্যুর পরে আপনি আমাকে ব্যবহার করেছেন মাস্টার মশাই, শুধু কটা টাকার জন্য, তাই না? আশিস কিছু বলবার চেষ্টা করল, কিন্তু পারল না। তার আগেই এবার মাধবী আশিসের গলাটা শক্ত করে চেপে ধরল। আমাকে ভালোবাসতেন না আপনি, তাহলে এবার আপনি মরুন। তোর মতো জানোয়ারের বেঁচে থাকার অধিকার নেই, আর নেই যোগ্যতা কোনো স্কুল মাস্টার হয়ে পড়াবারও। আজ মরবি তুই মাস্টার, মরবি তুই, আমার হাতেই মরবি। অন্ধকারের মধ্যে দিয়ে প্রায় ঝড়ের গতিতে ছুটে আসছিল একটা ট্রাক। মাধবী আশিসকে খানিকটা শূন্যে তুলে সেই ট্রাকটার দিকে ছুঁড়ে ফেলে দিতে ট্রাকটা মিনিটের মধ্যে আশিসকে পিষে দিয়ে চলে গেল। মাধবী সেই দৃশ্যটা দেখে প্রচন্ড জোরে হাসতে হাসতে আকাশের ঝলসানো রুটির মতো চাঁদটার দিকে তাকাল। তার চোখে
ভাটার মতন জ্বলতে থাকা আগুন যেন নিভে গেছে ইতিমধ্যে। অন্ধকারে আশিসের রাস্তায় সেই ছিন্ন ভিন্ন শরীরটাকে দেখে মাধবী মাটি থেকে আধ পোড়া ছেঁড়া বইটা তুলে নেয়। তারপরে ঠোঁটে একটা বাঁকা হাসি হেসে সেই মৃতদেহটাকে ঘিরে চারিদিকে আধ পোড়া বইটার পাতাগুলোকে টুকরো টুকরো করে ছিঁড়ে বারবার আশিসের মৃতদেহটার উপরে ছেটাতে ছেটাতে বলতে থাকে, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। শুনছিলেন আজকের গল্প ন্যাড়া পোড়ার রাতে। গল্প পাঠে এবং দারোয়ানের ভূমিকায় আমি সায়ন, গল্পকার দেবোত্তম দে, অবিনাশ সুরজিৎ কর, মাধবী তৃষা, শ্বশুর বিশ্ব, রমলা ঝিনুক, আশিস রূপঙ্কর, বাচ্চা ছেলে অয়ন, পারমিতা পম্পা। পর্ব পরিচালনা এবং গল্পের সূত্রধার আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, শব্দ সংযোজনে সুদেশনা, প্রচ্ছদ মুরালি। আমরা অশেষ ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী দেবোত্তম দেকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।